নমস্কার বন্ধুরা, আমার নাম পেখম রয়। সত্যের সন্ধানে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ অনেকেই সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছে, তো সেই উদ্দেশ্যে বিজেপির পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা জানানো হচ্ছে। আর সেখানে আমরা উপস্থিত হয়েছি। আসুন। হ্যাঁ 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 বললাম ৭৭ সালের পরে যারা যারা এসেছে তারা সবাই পাসপোর্টটা তো সব করে গেছে। ওর কে কি বলছে? নমস্কার ম্যাডাম, আপনার নামটা কি? আমার নাম জয়ন্তী দত্ত। আচ্ছা, তো আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়ে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, খুব চিন্তায় ছিলাম যে কি হবে। আর আমরা যেহেতু উদ্বাস্তু, কিভাবে থাকবো এখানে সেটা অনিশ্চিতার মধ্যে ছিলাম। এখন নিশ্চিন্ত হলাম যে আমরা এখানকার নাগরিক। এই আচ্ছা, আপনি এটাকে কিভাবে অ্যাপ্লাই করেছেন? আমার কি ডকুমেন্টস লেগেছে এটাতে? আমার আধার কার্ড ছিল, ভোটার কার্ড ছিল, আর সরকারি একটা ডকুমেন্টস ছিল, সেটা হসপিটালে ভর্তি হয়েছিলাম, যেমন সরকারি হসপিটালে, সেই ডকুমেন্টসটা দিয়েছি। তো এই আর কি। আচ্ছা, আপনি কি জানতেন যে এটা করাটা খুব ইম্পর্টেন্ট বা কিছু, বা আপনি কারোর থেকে জেনেছেন? আর নিজের থেকে জানতেন নাকি অন্য কেউ আপনাকে বলেছে যে নাগরিকত্বটা ইম্পর্টেন্ট আছে? দেখুন, চারপাশে শুনেছি আর যা হালচাল দেখছি তাতে মনে হয়েছে এটার খুব গুরুত্ব আছে। ঠিক আছে, আর এটা হলে পরে আমার সন্তান তারাও মানে সেফটির মধ্যে থাকবে। তো এই জন্য করলাম যে ট্রাই করে দেখি। আমি 95 সালে এসেছি। 95 সালে এসেছেন। নমস্কার স্যার, আপনার নাম কি? আমার নাম মিল্টন দত্ত। আচ্ছা, তো আপনিও তো সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন, তো আপনার কেমন লাগছে? আমার পেয়ে তো খুব আনন্দ লাগছে, যেটা আর কি বলে মুখে ভাষাতে আমি বুঝাতে পারবো না যে আমি কতটা খুশি। আপনি কবে এসেছেন? আমি 1999 সালে এসেছি। ঠিক আছে, বাংলাদেশ থেকে এসেছি, আসার পরে এদেশেই আছি। আচ্ছা, আর আপনি এটা কিভাবে অ্যাপ্লাই করলেন সিটিজেনশিপ সার্টিফিকেটটা? এটা অ্যাকচুয়ালি আমি জানতাম না যে সিএ অ্যাপ্লাই এইভাবে করা যায়, যেটা আমাকে শ্রীকৃষ্ণদা বলল। তারপরে যেটা হচ্ছে কৃষ্ণদা, তারপরে আমার দাদু, নয়ন দাদু, সবাই মিলে আমাকে যখন বললো, আমি খুবই আর কি আগ্রহী ছিলাম। তারপর তাদের কথাতে আমি করেছি। করার পরে যে এত তাড়াতাড়ি পেয়ে যাব, যেটা আমি ভাবিনি। আর এটা পেয়ে আমার খুবই খুবই আনন্দ লাগছে, যেটা আর কি মনে হয় যেন আমি একটা বিশাল কিছু পেয়ে গেছি। আচ্ছা, আপনি যারা পায়নি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন? আমি প্রত্যেককে একটাই কথা বলতে চাই, যারা বাংলাদেশ থেকে এসছে, যেভাবেই এসছে, হয়তো দেখা গেল অত্যাচারিত হয়ে এসছে বা এমনি চলে এসছে, আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, প্রত্যেকের উচিত সিএ অ্যাপ্লাই করা। কারণ সিএটা আশা করি, যেটা আর কি আমার যেটা মত, সিএ অ্যাপ্লাই করা মানে আর কি এটাতে বিশেষ করে নাগরিকত্ব তো পেয়ে গেলাম, এটা একটা আছে। তারপরে যেটা হয়তো ভারত সরকারের থেকে নানান ধরনের সুযোগ সুবিধা আসলে আমরা আশা করি পাবো। তাহলে কি আগে কি আপনি পেতেন না সুযোগ সুবিধা? পেতাম, কিন্তু এটাতে আরো আমার আর কি বিশেষ করে বেশি আনন্দ লাগছে। আর এটা পাবো তার কারণ হচ্ছে কি, তখন ছিল এটা আমার ভোটার কার্ড ছিল, আধার কার্ড ছিল, কিন্তু এটা যে উদ্বাস্তু যেটা, তার জন্য বিশেষ করে আমার আরো কনফিডেন্সটা বেশি যে আমি উদ্বাস্তু। আমাকে ভারত সরকার নাগরিকত্ব দিয়েছে, আশা করি এর জন্য ফ্যাসিলিটিও অনেক কিছু আমি পাবো। ধন্যবাদ। নমস্কার স্যার, আপনার নামটা কি? আমার নাম শ্রীকৃষ্ণ দাস। আচ্ছা, আপনি তো সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন, তো এটা পেয়ে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে যে আমি বাংলাদেশ থেকে আসার পরে, আমি 2012 সালে এসেছি। আমি নরেন্দ্র মোদী দামোদর দাসকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে বাংলাদেশ থেকে আসা শরণার্থীদেরকে আমাদের সিটিজেনশিপ দেওয়া হয়েছে। আচ্ছা, আর আপনি কি সিটিজেনশিপ যে সার্টিফিকেট পেয়েছেন, ওটা কি আপনি নিজের থেকে অ্যাপ্লাই করেছেন নাকি আপনাকে কেউ সাহায্য করেছে? আমি নিজের থেকেই করেছি, আমাকে পার্টির থেকে হেল্প করেছে। নমস্কার ম্যাডাম, আপনার নামটা কি? নমস্কার, আমি সুমা সেন। আচ্ছা, আমি কি আপনাকে দুটো কোয়েশ্চেন করতে পারি? অবশ্যই। আচ্ছা, যারা ভারতে এসছে বাংলাদেশ থেকে, তো তারা তো বিজেপির জন্য সিটিজেনশিপ সার্টিফিকেট পাচ্ছে, তো যারা এখনো অ্যাপ্লাই করছে না, তো তাদের দেশে আপনি কি বলবেন? তাদেরকে একটাই কথা বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব যেন এই কাগজটা, সার্টিফিকেটটা যেন করে নেয়। কারণ কোনো কাজ ফেলে রেখে তো লাভ নেই। ফেসিলিটি কি? ফেসিলিটি অনেক কিছুই পাবে। আগামী দিনে মোদিজি এই ভারতবর্ষকে কোন জায়গায় নিয়ে যেতে চলেছে সেটা মানুষ একটু একটু হলেও দেখতে পাচ্ছে। আর এই যারা উদ্বাস্তু হয়ে আমাদের দেশে মানে বসবাস করছেন, তারা যাতে সমস্ত সুবিধা পায় আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে, আমরা সেই তাদেরকে সুযোগ সুবিধাগুলো আমরা যেন তুলে দিতে পারি।
তার জন্য কাগজ এই সার্টিফিকেট এগুলো যেন করে নেয়, এটাই বলবো। আচ্ছা, যদি কেউ না করে সেই ক্ষেত্রে তাদের কি প্রবলেম আসতে পারে? হয়তো তারা সেই সুবিধাগুলো পাবে না, যেমন লোনের সুবিধা অনেক কিছুই আছে, ঘর বাড়ি, যারা উদ্বাস্তু তাদেরকে তো থাকার জায়গা তো দেবে, সেই সমস্ত বাড়ি ঘর দেওয়ার বা লোন নিয়ে তারা কিছু ব্যবসা করে খাবে, তো এই সমস্ত আর কি অনেক কিছুই আছে, তাদের ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান সব কিছু। সবকিছু যদি না করে থাকে তাহলে এগুলো দিক দিয়ে আপনার প্রবলেম আসতে পারে, তাই তো? হ্যাঁ, এগুলো একটা মানুষ, আমি যদি বাংলাদেশ থেকে এই দেশে আসছি, আমার তো সবার আগে খাবারের ব্যবস্থা করতে হবে, থাকার ব্যবস্থা করতে হবে, এগুলো পাবে কোথা থেকে? সবাই তো মেরে তাড়িয়ে দেবে, তার আগে তো তাদেরকে একটা সার্টিফিকেট করে রাখা তো দরকার যে আমি এখানকার নাগরিক। এই নাগরিকের পরিচয়টা তো ওনাদেরকে নিয়ে নেওয়া দরকার। নমস্কার স্যার, আপনার নামটা কি? আমার নাম জয় মিত্র। আচ্ছা, 1 বছর আগে যারা সিটিজেনশিপ মানে অ্যাপ্লাই করেছিল ঠিক তারা ইলেকশনের আগে তার সার্টিফিকেট পাচ্ছে, তো এইখানে কি কোনো পলিটিক্যাল প্রচার বা পলিটিক্যাল কিছু আছে? না, এখানে একটা জিনিস বলি আপনাকে, যে আপনাদের কাছে যে ইনফরমেশনটা আছে একটু ভুল আছে, কেননা 2024-এর পরেই অনেকে পাকিস্তান থেকে অ্যাপ্লাই করেছিলেন যারা নাগরিকত্ব পেয়েছেন। এটা সেন্ট্রালি সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে দিল্লিতে, এটা আগে একবার প্রচার হয়েছে, সবাই জানে যে অলরেডি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী নাগরিকত্ব দেওয়া শুরু হয়ে গেছে। এদিকে যখন করা হচ্ছে অনেকে অ্যাপ্লাই করার প্রসেস জানতো না, কিছু কিছু জায়গায় আমাদের এর আগে একজন আমাদের যারা মানে দায়িত্বে আছেন, যেমন অসীম সরকার আমাদের এমএলএ, উনি এসেছিলেন, এসে এখানে এসে দেখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে আমাদের এই প্রসেসটা হয়, সেটা অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো এসব কিছু প্রসেস আছে, যেমন আমাদের আসানসোলে গিয়ে তার অ্যাপ্লিকেশন জমা পড়ে, তারপরে আইবির মাধ্যমে ভেরিফিকেশন হয়। তো এইসব অনেক প্রসেস আছে যে প্রসেসগুলোর মাধ্যমে এটা পেতে হয়। তো এটা তো এমন নয় যে আজকে অ্যাপ্লাই করলাম আর কালকে থেকেই চালু হয়ে গেল, এটার জন্য সময় সাপেক্ষ ব্যাপার। সুতরাং এই জন্যে আপনি যেটা দেখছেন যে অলরেডি আগে হয়েছিল, অনেকেই দেখেছেন এবং আপনাদের সংবাদ মাধ্যম নিশ্চয়ই জানেন, কিন্তু এই যে গ্যাপটা বলছেন এটা কোনো পলিটিক্যাল ইস্যু নয়। এটা মেন যেটাকে করা হচ্ছে যে একটা হচ্ছে অনুপ্রবেশকারী যারা লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে এসছে, আর হচ্ছে আমাদের হচ্ছে মানে শরণার্থী হচ্ছে আমাদের বাইরের দেশে যারা সংখ্যালঘু, অর্থাৎ আমাদের হিন্দুরা বাইরের সব দেশে, চারদিকে যে ঘিরে রয়েছে বিভিন্ন দেশ, সব জায়গাতে আমাদের হিন্দুরা সংখ্যালঘু। তারা কোথায় যাবে? তাদের তো একটাই দেশ, ভারতবর্ষ। তাই তারা যাতে নিজেদের দেশে নিজেরা জায়গা পায়, সেই জন্য এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়েছে, যেটা ভারতীয়দের কথা আমাদের নরেন্দ্র মোদীজি ভেবেছেন এবং উচ্চ নেতৃত্বরা ভেবেছেন, যাতে আমাদের দেশে তারা নিজেদের জায়গা পায়। এবং সাথে সাথে আমাদের যে অনুপ্রবেশকারী যারা হয়েছে দেখছেন এনআরসির মাধ্যমে, তারা যাতে তাদের দেশে ফিরে যায় এবং আমাদের ভারতীয়দের জায়গা আমরা যাতে ফিরে পাই, সেই জন্য এই জায়গাটা করা হয়েছিল এবং সেই হিসাবে এই নাগরিকত্বটা ধীরে ধীরে দেওয়া হচ্ছে। আগামী দিনে দেখতে পাবেন হয়তো এই পরিসংখ্যান আরও বেড়ে দাঁড়াবে। তো অলরেডি অনেক অ্যাপ্লিকেশন প্রত্যেক দিন জমা পড়ছে। তো এই ব্যাপারটা এইভাবেই এগোচ্ছে, এটা কোনো পলিটিক্যাল ইস্যু নয়, এটা প্রচার মাধ্যমও নয়, এটা কোনো কিছুদিন বন্ধ ছিল ব্যাপারটা। হ্যাঁ, কিছুদিন মাঝে বন্ধ ছিল, এই আইনি বিভিন্ন প্রসেস আছে এর জন্য। নমস্কার স্যার, আপনার নামটা কি আছে? আমার নাম রজত কুমার মল্লিক। আচ্ছা, আমাদের অনেকেই তো বলেছিল যে যারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করবে তাদের তো সিটিজেনশিপ সার্টিফিকেট দেওয়া হবে না, উপরন্তু কেড়ে নেওয়া হবে, সেই বিষয়ে আপনি কি বলবেন? অনেকেই বলেননি, এই প্রশ্নটা, এই কথাটা বলেছিলেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া। কেন বলেছিলেন? উনি ভোটের রাজনীতি করেন, উনি যারা জানেন যে সিএ হলে ওনার পক্ষে অসুবিধা, এই জন্য যেহেতু যারা উদ্বাস্তু বাংলাদেশ থেকে এসছেন তাদেরকে অ্যামেন্ডমেন্ট সার্টিফিকেট দিলে তারা হয়তো বিজেপির হয়ে যাবে, সেই জন্য যাতে না হয় সেই জন্য ইনি উস্কানিমূলক কথাবার্তা যে হবে না। কিন্তু এটা তো বাস্তব। অমিত শাহজি বলেছিলেন সিএ লাগু করবেন, লাগু হয়েছে, সার্টিফিকেটও পাওয়া গেছে, আপনারা দেখতে পেয়েছেন যে সার্টিফিকেট নিয়ে আপনাদের চ্যানেলেই সব সার্টিফিকেট নিয়ে দেখানো হয়েছে, অনেক সার্টিফিকেট বেরিয়েছে। তো এই জন্য এটা প্রমাণ হলো যে দিদি যেটা বলেছেন সেটা মিথ্যে কথা, আর আমাদের অমিত শাহজি বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মোদিজি যেটা বলেছেন সেটা বাস্তব।
আচ্ছা, আপনি যে অসুবিধার কথাটা বললেন, শুধু কি এইটার জন্য যে ওনার সাপোর্টে সবাই হয়ে যাবে? তাছাড়া কি, তাছাড়া ভোটের রাজনীতি উনি তো প্রথম থেকে যখন থেকে আসেন প্রথম থেকেই উনি ভোটের রাজনীতি করে এসছেন। এখনো পর্যন্ত মুসলিমদের উস্কানিমূলক কথাবার্তা বলে মুসলিমদের নিজের কাছে টেনে নিতে চাইছেন, যাতে ভোটের রাজনীতি করে আমাদের ভারতীয় জনতা পার্টিকে দুর্বল করতে পারি। কিন্তু ওনার এই কোনো প্রচেষ্টাই সফল হবে না। নমস্কার স্যার, আপনার নামটা? আমার নাম ডক্টর কৃষ্ণমা। আচ্ছা, আপনার কাছে একটা কোয়েশ্চেন আছে আমার। বাংলাদেশে হিন্দুরা ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে এসে আশ্রয় গ্রহণ করছে, তো এখন কি বাংলাদেশে ধর্মীয় অত্যাচার বন্ধ হয়ে গেছে? কেন বলছি এই কথা? কি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার অ্যাক্ট 2025 বিজেপির আইনটি চালু করেছিলেন। তো 1 জানুয়ারি 2025-এ যারা ভারতে প্রবেশ করেছে তাদের জন্য উপহার হিসাবে নাকি জেল অ্যান্ড জরিমানা আছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এই বিষয়ে যেটা বলার, আপনারা হয়তো অনেকেই জানেন না, এটা নতুন করে কিছু নয়, এই আইন বরাবরই ছিল। ভারতীয় জনতা পার্টি 2025 সালে শুধু যে আইনটা করেছে, 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে হিন্দুরা যারা যারা উপস্থিত হয়েছে, পাসপোর্ট থাক কিংবা পাসপোর্ট না করে আসুক, তারা কিন্তু সবাই এখানে থাকবে, তাদের জন্য কোনো ধরনের কোনো হ্যারাসমেন্ট হবে না। কিন্তু আপনাদের জেনে রাখা দরকার যে উনি বলেছেন এরপরে যারা আসবে তাদের জন্য যে আইনটা হয়েছে জেল জরিমানা, এই আইন কিন্তু 1971 সালের 25শে ডিসেম্বর। তারপরে সেখানেও কিন্তু এই একই কথা লেখা ছিল, বাংলাদেশ থেকে যারা আসবে তাদেরকে আর এই দেশে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে না, তাদেরকে জেলে পাঠানো হবে। এটা কিন্তু সেই সময় থেকেই চলছে, এটা কন্টিনিউয়াস প্রসেস। ভারত সরকার নতুন করে কিছু তৈরি করেনি। যে কোনো একটা আইন তৈরি করতে গেলে, যেটা 71 সালকে 25 সাল করেছে, 71 সালের 25শে ডিসেম্বর যে আইন করে গেছে, সেই আইনকে 1924 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত লাস্ট করেছে। এটা বড় একটা অ্যাচিভমেন্ট ভারতবর্ষের জন্য। আজকে ধরুন যারা সিএতে অ্যাপ্লাই করেনি, তারা কিন্তু বলতে পারেন আপনি তারা বেআইনি, তারা হচ্ছে বেআইনি। যে কোনো সময় কেস জরিমানা যাই হোক না কেন, যদি কেউ তাদের নামে এসডি অফিসে যদি লিখিত দেয়, থানায় যদি লিখিত দেয়, ইনি বাংলাদেশের নাগরিক, ভারত সরকারের আইন অনুসারে এতদিন ধরে যেটা ছিল তাকে কিন্তু পুলিশ কাস্টডিতে যেতে হতো। এবারে কিন্তু সেটা হচ্ছে না, সেটা তিনি লাগু করেছেন। এটা সবচেয়ে বড় কথা। 1971 সালের পর থেকে এই আইন যেটা ছিল সেটাকে কিন্তু তিনি লঘু করেছেন, যে কোনোভাবেই তাদেরকে ধরে জেলে পুড়ে দেওয়া হতো। তাহলে 71 সালে ওই আইনটা করেছেন, 71 সালে ওই আইনটা করেছেন বলেই অনেক উদাহরণ আছে। 2006 সালে ঘুষ করা 6 জনকে হাইকোর্টে যেতে হয়েছে। 2024 সালে একটা ঘটনা ঘটেছে জলপাইগুড়িতে, তারা এসছেন বাংলাদেশ থেকে, সিএতে কিন্তু অ্যাপ্লাই করেননি, কিন্তু আইনটা যেহেতু তখন পাস হয়নি, 2024 সালের 31শে ডিসেম্বর যেটা আইনটা যেটা হয়েছে, এটা যেহেতু পাস হয়নি, সেই জন্য তাদেরকে কিন্তু জেলে যেতে হয়েছে। কিন্তু যখন এটা আইন পাস হয়ে গেল 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, পুলিশ কিন্তু আর কোথাও আপনি পাবেন না তাদেরকে ধরে হ্যারাসমেন্ট করে জেলে নিয়েছে। সুতরাং এই আইন 1971 সালের আইন ছিল, সেটাকে দীর্ঘ প্রায় 50 বছর এগিয়ে নিয়ে সেই আইনটা করেছে ভারত সরকার। বর্তমানে হিন্দুদের জন্য এই আইন করেননি, এটা 1971 সালেই করেছেন, নতুন কিছু নয়, তাই? নতুন কিছু না। 2025 সালের পর থেকে কি তারা কি কেউ এখানে আসতে পারবে না ভারতে? দেখুন, 1971 সালে 25শে মার্চ যে আইন হয়েছিল, তারপরে তো দলে দলে ভারতবর্ষে হিন্দুরা এসে থেকেছে। হয়তো কিছু কিছু হিন্দুদের অসুবিধা হয়েছে, তেমনি ভাবে এটাও তাই অত্যাচারিত হচ্ছে। হিন্দুরা এখানে আগে আসছে, তারা যেরকম ছিল বর্তমানে আসবে, তারা সেরকম থাকবে, আগামী দিনে আসবে ভারতবর্ষে তারাও সেরকম থাকবে। বিজেপি, ভারতীয় জনতা পার্টি যতদিন আছে তাদের জন্য কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, তাদের জন্য কোনো অ্যাকশন নেওয়া হবে না? না, কোনো অ্যাকশন নেওয়া হবে না। নর্মাল ভাবে আপনাদের মতন আমাদের হ্যাঁ, মতন যেরকম থাকতে আছে সেরকম ভাবেই থাকবে। পারে। নমস্কার স্যার, আপনার নাম?
সুশান্ত কুমার অধিকারী। আচ্ছা, আমার লাস্ট কোশ্চেন আপনার কাছে কি, যারা এখনো পর্যন্ত নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করছে না, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি বলতে চাইছি যে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি হচ্ছেন ভারতবর্ষের আমাদের বিশেষ করে উদ্বাস্তু সমাজের কাছে উনি ভগবান। কারণ এর বিগত যে দিনগুলিতে কংগ্রেস সরকার ছিল, জনতা সরকার ছিল, মিলিজুলি সরকার ছিল, তারা কেউ উদ্বাস্তুর দিনে ভাবেনি। সুতরাং এখন যে সুবর্ণ সুযোগ এসেছে যে এই সিএ ফর্ম ফিল আপ করে নাগরিকত্ব পাওয়া এবং ভারতবর্ষের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, সেই সমস্ত যারা নাগরিক হবে তারা সমস্ত সুযোগ সুবিধা পাবে। যদি এই আওতায়, এই ফর্ম ফিল আপের আওতায় কোনো নাগরিক, কোনো বেনাগরিক যদি ফর্ম ফিল আপ না করে, তারা ভারতবর্ষের বিভিন্ন সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বঞ্চিত হবে। আমার অনুরোধ থাকবে সকলের কাছে, যে সমস্ত উদ্বাস্তু মানুষেরা এসেছেন তারা আমাদের ভারতবর্ষের যে নাগরিকত্ব আইন মেনে ফর্ম ফিল আপ করবে এবং তারা ফর্ম ফিল আপ করে নাগরিকত্ব পাবে এবং আমাদের দেশে বসবাস করার সুযোগ পাবে বংশ পরম্পরায়, এবং ভারতীয় রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তারা পাবে। আচ্ছা, কি কি ডকুমেন্টস লাগবে? আচ্ছা, ডকুমেন্টস লাগবে উনি বাংলাদেশ থেকে কোথা থেকে এসছেন সেটা, ভারতবর্ষে কত সালে প্রবেশ করেছেন, তিনি কিভাবে প্রবেশ করেছেন, আইনগত বা আইন ছাড়া, যেমন ধরুন পাসপোর্ট নিয়ে আসতে পারে, কেউ পালিয়ে আসতে পারে ইত্যাদি কারণে, অর্থাৎ তার বৈধ দিক এবং অবৈধ দিক, এবং ভারতবর্ষে তিনি কত সালে এসছেন সেইগুলো। এছাড়াও এই যে তিনি যে কথাগুলো বলছেন সেগুলো নোটারি করতে হবে কোর্ট থেকে, নোটারি করে সেটা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে ওনার ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশন হওয়ার পরে যারা আইবিরা আছেন তারা ওনার বাড়িতে যাবেন এবং সরাসরি তার সঙ্গে সাক্ষাৎকার করবে, ওনার বাড়িঘর সরজমিনে তদন্ত করবেন এবং তারা যদি এখানে স্যাটিসফাইড হন তাহলে তারা খুব দ্রুত এবং শীঘ্রই নাগরিকত্ব তারা দেবেন। আচ্ছা, যারা অত্যাচারিত হয়ে আসছে তারা হয়তো কোনো ডকুমেন্টস নিয়ে আসতে পারেনি, তাদের জন্য? আচ্ছা, যারা অত্যাচারিত হয়ে এসছেন ডকুমেন্টস পাননি, এটা ডকুমেন্টস না পাওয়ারই কথা, কিন্তু তাদের যদি কোনো আত্মীয় স্বজন সেই দেশে থাকে তাদের কাছ থেকে কাগজপত্র সংগ্রহ করা, বা এই মুহূর্তে যদি সম্ভব নাও হয় অন্তত প্রাথমিকভাবে তারা ফর্ম ফিল আপটা করুক, এবং ফর্ম ফিল আপ করার পর তাদের কাছে যে বিভিন্ন যে সাক্ষাৎকারের যে ইন্টারভিউ নেওয়ার যে টাইম থাকবে সেই টাইমের মধ্যে তারা চেষ্টা করবেন সেখান থেকে কাগজপত্র আনার। যদি একান্তই তারা কাগজপত্র আনতে না পারেন তারা গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে তারা একটা নোটারি করে কোর্ট থেকে সেটা জমা দিলেও আইবিরা অনেকটাই সহানুভূতির সঙ্গে বিষয়টা দেখছেন।